শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, এমনিতেই আজকে কিংবা এই মুহূর্তে আমাদের সকলের মনে একটা অন্যরকম আনন্দ কাজ করছে, কারণ আর কিছুদিন পরেই আমাদের ঈদ, এবং ঈদকে কেন্দ্র করে নানান ধরনের আয়োজন উদ্দীপনা তো আমাদের মাঝে থাকেই। আরও একটু নতুন উদ্দীপনা আজকে আমাদের মধ্যে কাজ করছে। কেননা যদি আমি একটু খোলাসা করেই বলতে চাই শুরুতেই, তাহলে পারে আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয়, গুণী এবং প্রখ্যাত একজন কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। তিনি অসংখ্য লেখনী দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন, এবং তার লেখা আমরা দেখেছি সেটা নারীকেন্দ্রিক হোক কিংবা তার লেখাগুলি ভীষণ রকম আধুনিক এবং জীবনমুখী। সেই লেখাগুলি যখন আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, তখন তার পেছনে নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি ছিলেন আবুল হায়াত। তিনি যখন চিত্রনাট্য করেছেন এবং সেই চিত্রনাট্য পরবর্তীতে আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, তখন কিন্তু দুটোই অন্যরকম একটি মাত্রা আমাদের মাঝে কাজ করেছে। এবং যেই আনন্দের বিষয়টি আজকে আমাদেরকে নাড়া দিয়েছে সেটি হলো সেই চিত্রনাট্য এবং শ্রদ্ধেয় রাবেয়া খাতুনের লেখা 7টি কাজ, 7টি লেখনী, 7টি গল্প, সেই দুটি বিষয় একটি মলাটের মধ্যে আবদ্ধ হয়েছে, এবং সেটি হয়ে উঠেছে যুগলবন্দি। আমরা যারা সাহিত্যের এই জগতে পরিভ্রমণে ব্যস্ত থাকি তাদের জন্য এটি একটি অনন্য সংযোজন, এবং এটির কারণেই আসলে আমরা ভীষণ রকম আজকে আনন্দিত। আজকে আমরা সেই যুগলবন্দি নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। দর্শক, আমরা চলুন তাদের সঙ্গে কথা বলি, পরিচিত হয়ে নিই নতুন করে। পরিচয় হবার যদিও কোনো জরুরি বিষয় নয়। আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের ভীষণ শ্রদ্ধেয় গুণী অভিনেতা এবং নির্দেশক এবং লেখক আবুল হায়াত। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রথিতযশা একজন প্রাবন্ধিক এবং গবেষক আহমেদ মাজহার। আমাদের সঙ্গে রয়েছেন অন্য প্রকাশের স্বত্বাধিকারী এবং সৃজনশীল প্রকাশক মাজহারুল ইসলাম। স্বাগত আপনাকেও। এবং আমাদের সঙ্গে রয়েছেন দুজন অভিনয় শিল্পী দম্পতি, তারা ব্যক্তিগত জীবনে আমাদের সঙ্গে রয়েছেন ওয়াহিদা মল্লিক জলি। স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন রহমত আলী। আপনাদের সকলকেই স্বাগত। এবং আমরা দেখতে পাচ্ছি চকচকে মলাটে বই রয়েছে আবদ্ধ। আমরা সেই মোড়ক উন্মোচন করব। শুরুতে একটু লেখকের ভাবনা সম্পর্কে শুনে আসে। কি বলবেন আবুল হায়াত যুগলবন্দি নিয়ে, রাবেয়া খাতুন এবং আপনি? অল ক্রেডিট গোজ টু রাবেয়া খাতুন। আমি তো ওনার গল্প অবলম্বন করে চিত্রনাট্য করেছি, কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা যে ওনার যে বিস্তৃত ক্ষেত্র গল্পের, এটার সম্পর্কে আমি একটা ধারণা পেয়েছি যে গবেষকদের জন্য এটা একটা বিরাট ব্যাপার। এত এত গল্প উনি লিখেছেন, ছোট গল্প, উপন্যাস তো আছেই। আমি বিশেষ করে ছোট গল্প নিয়েই কাজ করেছি। প্রায় 40-এর উপরেই হবে আমার গল্প থেকে নাটক করা। সেখানে আমি দেখেছি যে ওনার গল্পের কোনো মানে এক ধারা নেই। উনি বিভিন্ন স্থানে যেখানে গেছেন সেখানের উপরে গল্প লিখেছেন, এবং প্রত্যেকটা গল্পের ক্ষেত্র কিন্তু অনেক বড়। যে ছোট্ট একটা ঘরের মধ্যে গল্প তা না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গল্পটার বিস্তৃতি অনেক বেশি। তারপর চরিত্রগুলো সেরকম, বিভিন্ন রকম চরিত্র। তো করতে গিয়ে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কষ্ট হয়, তারপরে মজা লাগে আর কি। তো সেখান থেকে শুরু। তো রাবেয়া খালা, আমাদের তো আমরা খালা বলতাম, খালার সুপুত্র আমাদের সাগর আমাকে একদিন বললো যে আমার গল্প একটা করেন। তো শুরু হলো সেখান থেকে। একটার পরে খালাম্মার সাথে দেখা হলো, উনি খুব হেসে সুন্দর করে বললেন খুব ভালো করেছো। করেছো ওটা আপনিই বলতেন বোধহয়, খুব ভালো করছেন, আপনি করেন আমার গল্প। তো তারপর থেকে আমি করতাম। একটা সময় আসলো যখন ঈদ এবং কোরবানি, এই দুদিন দুটো নাটক করা আমার একটা বাঁধাধরা ব্যাপার হয়ে গেছে। এবং যে ঈদের সময় চ্যানেলের পর্দায় আপনার ডিরেকশনে শ্রদ্ধেয় রাবেয়া খাতুন তার ছোট গল্প আমরা টেলিভিশনের পর্দায় দেখবো, এটা খুব স্বাভাবিক হয়ে উঠেছে। এবং এই বছরও কিন্তু আমরা দেখেছি আপনি একটি নাটকের ডিরেকশন দিয়েছেন, সৌখিনা। হ্যাঁ, আমরা সেটি নিয়েও শুনবো। এবং আপনি তো এর মধ্যে প্রায় 40টি গল্পে আপনি ডিরেকশন দিয়েছেন, সেখান থেকে 7টি গল্পের চিত্রনাট্য এবং গল্প আমরা এই বইটিতে দেখছি, যুগলবন্দি। আমরা কথা না বাড়িয়ে সুন্দর এই বইটির মোড়ক উন্মোচন পর্বে চলে যায়। আমরা সবার হাতে দিয়ে দিতে চাই বইগুলো, এবং সেখান থেকে আমরা বাহ, খুব সুন্দর, এই যে ভীষণ সুন্দর।
হ্যাঁ, এবং প্রচ্ছদটি আমরা জানি করেছেন আপনারই কন্যা বিপাশা হায়াত। দারুণ একটি প্রচ্ছদ, ভীষণ মানে প্রচ্ছদের মধ্যে একটা সৃজনশীলতার ছাপ আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ, দারুণ দারুণ। মানে খুব আধুনিক। এবং এই জন্য প্রচ্ছদ শিল্পীকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর প্রচ্ছদ। আজকে থাকলে ভালো। আমার লেখার বই বেরোলে পরে এটা প্রথম আমার কাজল বিপাশাকে রিকোয়েস্ট করা যায় আমাকে একটু সময় দিয়ে একটু বানিয়ে দাও আর কি। আমরা তো লেখকের কাছ থেকে শুনলাম তার ভাবনা, এবার একটু প্রকাশকের কাছে চলে যাই। প্রকাশকের ভাবনাটা জানতে চাই। যুগলবন্দি প্রকাশিত হলো, মোড়ক উন্মোচন করলাম আমরা এখন, এই বইটি নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে রাবেয়া খাতুন বাংলা ভাষার একজন অন্যতম প্রধান লেখক। 400-র উপরে তিনি গল্প লিখেছেন, এটি কিন্তু একটি বিরল ঘটনা। এবং যে কথাটি আমাদের প্রিয় হায়াত ভাই বলছিলেন যে ওনার গল্পের ক্ষেত্রগুলো ভিন্ন রকম, এমন কোনো বিষয় নাই যেটি নিয়ে উনি গল্প লেখেননি। এবং অধিকাংশ গল্পেরই প্লটগুলো অনেক বিস্তৃত, যেগুলো নিয়ে আসলে নাটক বানাতে গিয়ে, যেমন আমি নিজেও 3টা নাটক বানিয়েছি, স্ক্রিপ্ট করতে গিয়ে বেশ জটিলতায় পড়তে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে লেখার ভাষা এবং ভিজুয়াল মিডিয়ার ভাষা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এরকম একটা প্রস্তাব যখন আমাদের কাছে আসলো যে 7টি গল্প এবং সেই 7টি গল্পের চিত্রনাট্য, এবং সেই চিত্রনাট্যগুলো করেছেন যিনি নাটকগুলো নির্দেশনা দিয়েছেন তিনিও দেশের একজন অত্যন্ত গুণী একজন মানুষ। তিনি একজন গুণী অভিনেতা, গুণী একজন পরিচালক, উনি নিজেও নাটক রচনা করেন। তো আমরা সবসময় নতুন কিছু পেলে সেটার দিকে আমরা লুফে পড়ি আর কি। তো এরকম একটা প্রস্তাব পেয়ে আমরা সাথে সাথে রাজি হয়ে গেলাম। আমাদের কাছে মনে হলো যে এটি একটি ভিন্ন ধরনের একটি কাজ হবে আর কি। বিশেষ করে যারা নাটক চলচ্চিত্র নিয়ে যারা কাজ করছে তাদের জন্য এই বইটি একটি আকর গ্রন্থ হতে পারে, এই অর্থে যে একটি গল্পকে কিভাবে চিত্রনাট্যে পরিণত করা যায় সেটি কিন্তু এই বইয়ের মাধ্যমে তারা বুঝতে পারবে। যে গল্পটা পড়ে যখন সে চিত্রনাট্যটা দেখবে যে কিভাবে গল্প থেকে মানে চিত্রায়ন করা হলো, চিত্রনাট্য তৈরি করা হলো, এইটার জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। তো এইসব জায়গা থেকেই আমরা বইটি প্রকাশ করেছি। আর বিপাশা হায়াতকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটি প্রচ্ছদ কিন্তু এই বইটি করেছে, অসাধারণ। মানে এটি একদম গতানুগতিকতার বাইরে গিয়ে একটি সুন্দর একটি প্রচ্ছদ, নান্দনিক একটি প্রচ্ছদ। বিপাশা হায়াতকে অসংখ্য ধন্যবাদ আমি অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি। আজকে বিপাশা এখানে থাকলে আরও ভালো হতো, সে হয়তো তার প্রচ্ছদ নিয়ে কিছু কথা বলতে পারতো আর কি। আর হায়াত ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই বইটির পেছনে আমাকে প্রেরণা দিয়েছেন ফরিদুল রেজা সাগর, যিনি সবসময় দিয়ে থাকেন। রাবেয়া খাতুন ছিলেন আসলে আমাদের অন্য প্রকাশ এবং অন্যদিন পরিবারের একজন অভিভাবকের মতো আর কি। আমাদের অন্য প্রকাশের যাত্রা শুরু হয়েছিল যে 3টি বই নিয়ে, তার মধ্যে রাবেয়া আপার একটি বই ছিল মধ্যরাতে 7 মাইল, ওরা একটা গল্পের বই দিয়ে আমাদের কিন্তু যাত্রা শুরু হয়েছিল। আর একই সঙ্গে অন্য দিনের উনি আমাদের নানা রকম পরামর্শ দিতেন। অন্যদিন ঈদ সংখ্যায় ওনার চিন্তা থেকে একটা ভাবনা থেকে একটা জিনিস এসেছিল যে একটা দীর্ঘ সাক্ষাৎকার যাবে, সেই সাক্ষাৎকারটা হচ্ছে কোনো একজন গুণী মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার নারী, এটা কিন্তু ওনার ভাবনা থেকে উনি বলেছেন। এবং শুরুটা করেছিলেন উনি ইন্টারভিউ করেছিলেন সৈয়দ শামসুল হকের। সৈয়দ শামসুল হকের ব্যক্তিগত অভিজ্ঞতার নারী ইন্টারভিউ করছেন কে? রাবেয়া খাতুন। এবং সেই ধারাবাহিকতা এটা আজকে 30 বছর ধরে চলে আসছে। সত্যি আমরা প্রকাশকের ভাবনা জানলাম। এবারে একটু আমাদের আহমেদ মাজহার আপনার কাছে যাচ্ছে। আমরা এই যে যুগলবন্দি এই বিষয়টি দেখেছি, বেশ গুণী অনেক লেখক রয়েছেন বা যারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন তাদের একটা যুগলবন্দি দেখেছি। আমরা সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায় তাদেরও যুগলবন্দি দেখেছি। এবার রাবেয়া খাতুন আর আবুল হায়াত, এই যে যুগলবন্দি, এটা বাংলা সাহিত্যে কতটুকু অন্যরকম সংযোজন হলো? আমি এটা আরেকটা দৃষ্টিতে দেখতে চাই, সেটা হচ্ছে যে গল্প তো লেখকের মানে সত্তা থেকে তার যে শিল্পী সত্তা সেটার একটা প্রকাশ। তো এই গল্পের কিন্তু একটা ইন্টারপ্রিটেশনও হয় যিনি টেলিভিশন নাটক নির্মাণ করছেন। তাহলে আমি এটাকে এক ধরনের সমালোচনাও মনে করছি যে এই গল্পের সমালোচনা, এই অর্থে সমালোচনা বলতে আমাদের বাংলা ভাষায় একটা বিভ্রান্তি আছে যে সমালোচনা বলতে নিন্দা করা, এটা ইংরেজিতে যেটাকে ক্রিটিক বলে, যে বিশ্লেষণ করে দেখা। অর্থাৎ মানে সমালোচনা বলাটাও আবার ঠিক না, মানে ক্রিটিক বললে বোঝা যায় যে এর থেকে একটা আবিষ্কার, অর্থ আবিষ্কার করা হচ্ছে। অর্থাৎ যে গল্পটা পাঠক হিসেবে তিনি পাঠ করছেন তারই একটি পাঠ রচনা করছেন,
তিনি নাটকের মধ্য দিয়ে। আমি এইভাবে বিষয়টাকে দেখি। এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে যে যেহেতু তার মানে আমাদের দেশের যে অডিও ভিজুয়াল যে সংস্কৃতি, তার যে বিকাশ, তার গোড়া থেকেই তিনি যুক্ত, সুতরাং তার চোখে আমরা রাবেয়া খাতুনের গল্পের যে জীবনের রূপ আমরা দেখি তা কিভাবে আসছে সেটা একটা পরীক্ষা করা যায়। তো সেই দিক থেকেও এটা দেখা যায়। সুতরাং এটা একটা ভিন্ন ধরনের যুগলবন্দি। সাধারণত সিনেমার চিত্রনাট্য ছাপা হয়, সাধারণত গল্পের সঙ্গে মিলিয়ে কিন্তু চিত্রনাট্য দেখা হয় না, কিন্তু নাম পরিবর্তন হতে টেলিভিশনের দেখা যায়। নাটকে এটা একটা সংস্কৃতি আছে যে হয়তো দর্শকরা হয়তো লেখকের জায়গা থেকেও দেখতে চাইতে পারেন। তো আমার মনে হয় আমরা দুটি তিনটি দিক আমরা দেখতে পারি। একটি হচ্ছে মূল এই বইয়ের মধ্যে মূল গল্পকারের গল্প আছে, একটি হচ্ছে চিত্রনাট্য আছে, আরেকটা হচ্ছে যারা নাটকগুলো দেখেছেন তাদের সত্তায় আরেক রকম ভাবে পাঠক সমাজ এবং দর্শক মহল সবকিছুর একটা কন্ট্রাস্ট আমরা বইটি মানে দুই রকমের সমালোচনা হতে পারে। মানে এই সমালোচনারও একটা, আবার ওইটা আরেকটা সমালোচনা। দারুণ। এবং আমরা তো বলছিলামই শুরুতেই যে রাবেয়া খাতুনের লেখা 40টি নাটকে আপনি নির্দেশনা দিয়েছেন এবং সেই নাটকগুলির বেশ কিছু নাটকে আপনার পাশে যে দুজন বসে আছেন তারা অভিনয়ও করেছেন। এবারে তাদের কাছ থেকে আমরা একটু শুনি রাবেয়া খাতুনের লেখা এবং শ্রদ্ধা আবুল হায়াত তার নির্দেশনায় কাজ করা, এই গল্পগুলিতে অভিনয় করা এবং তারপরে সেই গল্পগুলোর কিছু অংশ এই বইটিতে আছে এবং সেটি আপনি হাতে নিয়ে এখন বসে আছেন। কেমন লাগছে? এইমাত্র চোখে পড়লো সামনে সমুদ্র, ডিরেকশনে। না, এই তো যুগলবন্দি, মানে দুজন অসাধারণ মানুষের সৃষ্টির সাথে নিজে জড়িত থাকা, এটা তো মানে হায়াত ভাই আমার প্রিয় মানুষ, প্রিয় নাট্যকার, প্রিয় অভিনেতা, তেমনি আবার রাবেয়া খালা হচ্ছে প্রিয় সাহিত্যিক। এখন এই মেলবন্ধন দুজনের সেইখানে কাজ করার আনন্দটাই আলাদা। তবে আমি আলাদাভাবে রাবেয়া খালার কথা যদি বলি তাহলে মানে যেটা আমার মনে হয় উনি সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। এত আধুনিক তার বিশ্লেষণ বা এত আধুনিক চরিত্রায়ন, গল্প বিস্তৃত, হায়াত ভাই বললেন যে এত ধরনের গল্প, এত ধরনের ব্যাখ্যা। তো আমার সব থেকে যেটা টানে যে চিন্তাধারা ভীষণ আধুনিক ছিল, ভীষণ। আমি তো ওই যে এখন খুব মনে পড়ছে সামনে সমুদ্রের কথাটা, মানে গল্পটা এত আধুনিক, মানে চমকে যেতে হয়। হ্যাঁ, যে ওই বয়সে বা ওই সময়ে হ্যাঁ কিভাবে উনি লিখতেন, যেটা এখন একেবারে এখনকার কথা বলে বা আরো এগিয়ে আগে সামনের কথা বলে। এটাই আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আমি এই মানে যুগলবন্দি অর্থাৎ রাবেয়া খাতুন এবং আবুল হায়াত এই দুজনের কাজের সাথে, সৃষ্টির সাথে আমার খানিকটা সংযোগ রয়েছে। এবং আমি তো মাদার ভাইয়ের ডিরেকশনেও করেছি, আমার নামটা মনে পড়ছে না এখন। আমারও ঠিক মনে পড়ছে না। ওইটার কি আপনি চিত্রনাট্য করেছিলেন? না, ওইটার চিত্রনাট্য আমি করিনি, চিত্রনাট্য করেছিল ওইটা আমাদের অন্য আরেকজন, আমি নামটা বলতে পারছি না। যাই হোক, তো আমি ওনার লেখার সিনেমাও করেছি, ৭১-এর নিশান। আচ্ছা, তাহের অনেকগুলো কাজ, অনেক কাজ করেছি। তো যাই হোক, খুবই ভালো লাগার জায়গা। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। এবং সত্যিকার অর্থে তিনি ভীষণ রকম আধুনিক মননের একজন মানুষ ছিলেন এবং এটা শুধু কিন্তু লেখার ক্ষেত্রে না, মানে ওনার যদি আমরা জীবন যাপন যদি দেখি, হ্যাঁ ওনার চিন্তা ভাবনা, ওনার মানে দৃষ্টিভঙ্গি সবকিছুর মধ্যেই কিন্তু একটা আধুনিকতা। হ্যাঁ, মানে একদম সেই সময়ে, যেই সময় উনি ঢাকায় এলেন, এটা মানে পত্রিকায় কাজ করছেন, ওই সময় আমাদের চিন্তাই করা যায় না, একজন নারী বগুড়া থেকে এসে, বগুড়ার মতো একটা মফস্বল শহর থেকে ঢাকায় এসে উনি যা করেছেন এবং সেখান থেকে শুরু করে একদম বলতে গেলে জীবনের শেষ দিন পর্যন্ত উনি মাঝে মাঝে আমাদের অন্যদিন অফিসে যেতেন শুধু আড্ডা দিতে। হ্যাঁ, আমাকে ফোন করতেন সকালে, মাঝে আজকে আছো তুমি, আমি ৩টার সময় তোমাদের এখানে আসবো, কোনো কারণ নাই, কিন্তু এমনি জাস্ট গল্প করতে যেতেন। এমনি এটা খুব বেশি দিন আগের কথাও না, আমি মনে হয় ১০-১২ বছর আগের কথা হবে আর কি। মানে অসম্ভব মানে আধুনিক দৃষ্টিভঙ্গির একজন মানুষ ছিলেন এবং তার লেখাতেও কিন্তু আমরা দেখেছি একটা বৈচিত্র্য। আমার মনে হয় একটু মেনশন করি আমরা এই সবার কথা থেকে, যেটা অন্য কথা হওয়ার আগে, সেটা হচ্ছে যে বাংলাদেশের
বাংলাদেশের সাহিত্যের যে রূপ, সেই রূপের প্রথম কারিগর যারা, উনি কিন্তু তাদের একজন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সুতরাং ওনার দুইটা দিক, একটা হচ্ছে যে উনি কিন্তু ঠিক তথাকথিত অর্থে নারীবাদী লেখক ছিলেন না। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি, ওনার সঙ্গে তো আমার সাক্ষাৎকার আছে একটা, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের সমাজে নারীবাদের একটা বড় উত্থান ঘটেছে, তখন আপনি কিভাবে দেখেন? বলে আমি মানুষ হিসেবে দেখি। মানুষ হিসেবে দেখি কিভাবে উনি, কিন্তু নারীর অবস্থানটা কি, উনি মানুষ হিসেবে নারীর অবস্থানটাকে উনি দেখেন। পুরুষ দেখবে, নারীর চোখে পুরুষ দেখবে, নারীর চোখে নারী দেখবে, এইভাবে উনি দেখেন। মানে উনি ওই কোনো ইজম দিয়ে ওইভাবে দেখেন, যার ফলে ওই যে বিস্তৃত যে কথাটা আয়াত ভাই বললেন, যে বিস্তৃত জীবনের ছবি, মানে নানা প্রান্তিক অবস্থায়, এমনকি যারা একেবারে প্রান্তিক মানুষ, তাদেরও মনোজগৎকে উনি পর্যবেক্ষণ করেছেন। এগুলো তার মানে আমরা আরেকটা ওনার গল্পের মধ্যে আরেকটা জিনিস পাই, আমরা পুরনো ঢাকার আমাদের চিত্রগুলো, পুরনো ঢাকার মানুষের চালচলন, জীবনযাত্রা, এগুলো কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে। এবং রূপান্তর, জীবন রূপান্তরিত হচ্ছে, সেই মানে দীর্ঘ সময়ের গল্প পড়লে বোঝা যায় তিনি রূপান্তরগুলো দেখছেন, যে একসময় এরকম ছিল জীবন, এখন খুব ভালো জানা যায়। মানে মানুষকে পাঠ করা, যেটা একজন লেখকের সবচেয়ে বড় মানে ক্ষমতা যেটা থাকা দরকার, পর্যবেক্ষণ ক্ষমতা, মানুষকে পাঠ করা, মানে সেই জায়গাটায় উনি মানে সাংঘাতিক রকমভাবে দক্ষ ছিলেন। হ্যাঁ, একদম প্রান্তিক মানুষ থেকে শুরু করে সব মানে শহরের জীবন সবকিছু উঠে এসছে তার লেখায়। মুক্তিযুদ্ধের গল্প আছে, এখানে একটা গল্প আছে মুক্তিযুদ্ধের। মানে বইটি নিয়ে একটু রহমতুল্লাহ আপনার কাছ থেকে শুনি। আমি খুবই সৌভাগ্যবান যে আজকের এই অনুষ্ঠানে চ্যানেল আই আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই চ্যানেলের এই বইটা প্রকাশের পিছনে যার সবচেয়ে বেশি অবদান সেই সাগর ভাইকে আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। তারপরে মাজার ভাই আছেন যিনি প্রকাশ করেছেন, যেটা প্রকাশিত না হলে হয়তো আমাদের হাতে আসতো না, এটা মাজার ভাইকেও ধন্যবাদ। আমাদের আরেক মাজার ভাই আছেন, ওটাও যুগলবন্দি মনে হয়। ওই মাজার ভাই ক্রিটিক, খুব ভালো লেখেন এবং ভালো সমালোচনা করেন। আর উনি যেটা বললেন সমালোচনা মানে কিন্তু সমালোচনা নয়, আমি একমত নই, ভাইয়ের সাথে একমত। ক্রিটিসিজমটা আলাদা, যেহেতু তুমি জার্নালিজমের ছাত্রী, ক্রিটিসিজম মানে খুব ভালো বুঝবে। আর হায়াত ভাই আপাদমস্তক আমার কাছে একজন শ্রেষ্ঠ মানুষ, আমার কাছে, এবং শ্রদ্ধেয় মানুষ এবং ভালোবাসার একজন মানুষ। হাজব্যান্ড নিয়ে একটু পরে কথা বলবো, আগে এটা নিয়ে বলি। আমি এই যুগলবন্দি শব্দটা, এটা কিন্তু খুব মানে নান্দনিক একটা শব্দ। যুগলবন্দি তখনই বলা হয় যখন দুইজনের মানসিক মিলনটা হয়, লেখা এখানে যেটা বলছি, লেখার মধ্য দিয়ে, পরিচালনার মধ্যে দিয়ে, চিত্রনাট্যের মধ্যে দিয়ে এবং পাঠকের সাথে পড়ার মধ্যে দিয়ে যে মিলনটা হয়, সেইখানটায় যুগলবন্দি শব্দটা ব্যবহার হয়। এখানে হায়াত ভাইয়ের রাবেয়া খাতুন, অর্থাৎ যাকে আমরা খালা এবং খালাম্মাও বলি, হ্যাঁ, তাঁর যে লেখা, তাঁর লেখার যে শক্তিটা, সেই শক্তিটা আছে বলেই আমার মনে হয় আবুল হায়াত ভাই একজন বিখ্যাত অভিনেতা, নাট্যকার, লেখক এবং পরিচালক। উনি পছন্দ করেছেন সেই জন্যই যে এই লেখার, রাবেয়া খাতুনের লেখার যে শক্তিটা, সেই শক্তিটা উনি অনুভব করেছেন। সবচেয়ে বড় কথা, রাবেয়া খাতুন যা লিখেছেন তার সমগ্র লেখনীতে, ছোট গল্পে বা অন্যান্য উপন্যাসে, নারীদেরকে নিয়ে বেশি ভেবেছেন উনি। যদিও তিনি নারীবাদী নন, যেটা মাজার ভাই ব্যাখ্যা করলেন, কিন্তু নারীদের সম্পর্কে বেশি লিখেছেন, তাদের উত্থান পতন, মানসিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, এই জায়গা নিয়ে খুব বেশি বিস্তৃত আলোচনা করেছেন। আর আরেকটা যেটা বলছেন, সবাই আসলে আধুনিক মানে কি, আধুনিকতা কাকে বলে? তিনি সময়ের থেকে এগিয়ে আছেন। যে সময়ে যে ভাবনাটা আমরা ভাবি, লেখক একজন সেই ভাবনাটা আরও যদি 5 বছর পরে এগিয়ে যান, 5 বছর পরে এগিয়ে দেন, সেটাই কিন্তু আধুনিকতা। কাজেই রাবেয়া খাতুন সর্বক্ষেত্রে আধুনিক একজন মানুষ। সবচেয়ে দুঃসাহসিক কাজ কোথায় করেছেন তিনি, যেটা মানে আমরা ভাবতেই পারি না অনেক সময়, যে তিনি সমকামিনীও লিখেছেন।
তার অসংখ্য লেখা এবং একটা বৈচিত্র্য আমরা দেখতে পাই তার লেখার বিষয় হিসেবে। Exactly. তার লেখা এবং শ্রোতা আবুল হায়াত দুজনের একটা সম্মিলন ঘটেছে এবং সেই সম্মিলন আমরা টেলিভিশনের পর্দাতে দেখেছি। আমি আরেকটা কথা সেই বলতে চাই। একটু ক্লিপগুলো আমরা একটু দেখে আসি এ পর্যায়ে দর্শকদেরকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা এবং আবুল হায়াতের নির্দেশনার কিছু নাটকের অংশ এবারে আমরা দেখে আসবো। কাল যে খুব পালিয়ে গেলি। তো যাব না, যখন তখন অমনি করে অপমান করো। তোমার মেয়ে তো আমাদের মান সম্মান কিছুই রাখলো না। আবার কি হলো? এ নাও দেখো। আমি বিয়ে করেছি। তোর দুলাভাই আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। দুলাভাই আসছে তো আমার সাথে কি? জামাই আসছে, জামাই আদর করো। জামাই তো চলে এসছে দেখছি টুম্পা। তুই কি বেরোচ্ছিস? না বাবা, আমি বাইরে থেকে এলাম। ও আব্বা, বাড়িটা বিক্রি করলে কিন্তু আমি মানে রুম্পারও তো ভাগ আছে। ভাগ তো 4 ছেলে মেয়েরই আছে। না না, আরে ওই চিল্লাস কেন? কি হয়েছে? ফোন আইছে। কে ফোন করছে? নানি কি কইছে? এলন কিছু কয় নাই তো। হ্যালো, ওকে আগলে রাখার জন্য তোমাকে গ্রামে ফেলে রেখে ওর এখানে পড়ে আছি। ও বোঝে না সেসব, ও সব ভুলে গেল। বাবা, আপনার শরীর ভালো আছে তো? শরীর তো ভালো আছে মা, কিন্তু মনটা যেন ঠিক কেমন কেমন করে, ভালো নেই সেরকম। মানুষের জীবনে একটা দুর্ঘটনা বলে কেউ আসে না। পল্লবের জীবনে সেই ঘটনা ঘটেছে, কিন্তু সেই দুর্ঘটনা তোমার কাছে হয়তো একটা বিরাট বিপর্যয় হয়ে এসছে। সবই আমার কপালের দোষ বাবা। না বাবা, এটা কপালের দোষ না, এটা ভবিতব্য। যেটা ঘটবার সেটা ঘটবেই। তোমার জীবনটা তোমার, তুমি সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে সাজাবে, সেটা সম্পূর্ণ তোমার নিজের অধিকার। সুন্দর কিন্তু বেয়াদব। কি করি তুই? বুঝছি, দাদির আদরে মানুষ তো, এইটা আর কোনোদিন মানুষ হইব না। তুমি আনছো বেল? আরো আইনা দিমু, যদি তুই আমার ওই নামে না ডাকস। তাইলে কি ডাকুম? মা ডাকবি। তুমি তো মা না, দাদি কইছে দফাদারের বেটি। দে আমার বেল ফেরত দে, নাইলে মা ডাক। মাও ডাকুম না, বেলও দিমু না। আরে পোলাপান মানুষ, জোর করে কি আর মা ডাক দেখানো যায়? যে আদর করতো, যত্ন করতো, সোহাগ করতো, ওর নিজের থেকেই মা ডাকতো। কিছু কিছু অংশ আমরা দেখলাম, কিন্তু প্রত্যেকটা অংশই আমাদেরকে কেমন একটা মুগ্ধতা দিয়ে গেল। এবং সেখানে আমরা অভিনয় করতেও দেখলাম আবুল হায়াত আপনাকে। আমি থাকি, আমি সব নাটকেই থাকি। ওইটা আমার একটা আলফ্রেড হিচককের মতো। হিচককের মতোই আর কি। হেঁটে গেলাম সামনে দিয়ে। আমি একটা কথা বলতে হ্যাঁ, চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি কালকেই দেখছিলাম বিবিসি থেকে সত্যজিৎ রায়ের একটা ইন্টারভিউ করা হচ্ছে প্রায় 1 ঘন্টার। ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কাছে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে, নির্দেশক কে চলচ্চিত্রে? উনি তখন বলছেন যে আমি ওইটা ভাবিনি কখনো, কি আমার কাছে শ্রেষ্ঠ। আমার কাছে ভাবনাটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার যে পথের পাঁচালী, উনি ওটা না লিখলে কিন্তু আমি চিত্র পরিচালক হতে পারতাম কিনা সন্দেহ। কাজেই এই যে লেখকের যে শক্তিশালী যে বিষয়টা, লেখকের যে মানে কি বলবো আমার যে জায়গাটা, সেই ভাবনাটা মানে চলচ্চিত্রকারকে কিভাবে প্রভাবিত করে, সেটা কিন্তু সত্যজিৎ রায়ের ওই কথা দিয়ে বোঝা যায় যে বিভূতিভূষণ না লিখলে
পথের পাঁচালী উনি করতেন না, নাও হতে পারতেন। তো আমার ওই জায়গাটায় আমি হায়াত ভাইকে ওইখানে রিলেট করতে চাই যে রাবেয়া খাতুন এই ধরনের গল্প না লিখলে হয়তো হায়াত ভাই এত সুন্দরভাবে তার তৃতীয় নয়ন দিয়ে নতুন করে চিত্রনাট্য তৈরি করে পরিচালনা করতে পারতেন না, এটা আমার ধারণা। আমাদের এই যুগলবন্দি অব্যাহত থাকুক এবং এর মাধ্যমে দর্শক এবং পাঠক সমাজের যে একটা সম্মিলন হলো সেটিও চলমান থাকুক। এখানে 7টি আছে, আমরা একে একে আরো বই পেতে চাই। আমি একটু বলি যে এটা পাঠকদের হাতে যেন যায় এবং পাঠকরা যেন এটাকে সেটা নির্ভর করবে আমাদের বাজারের উপরে যে কতটা এটা ছড়ানো যায়। সকলের জন্য একটা সম্মিলিত প্রয়াস থাকে বইটি পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আশা করছি আপনারা এই বইটি পড়বেন এবং কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।